সাদেক আহসান ধীর পায়ে অয়নের পাশে গিয়ে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে শুধালো, এই মেয়ে যা বললো ওগুলো কি সত্যি? অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। সাদেক আহসান আবারও একই প্রশ্ন করলো। অয়ন ফ্লোরের দিকে তাকিয়ে চোখ রেখেই বলল, হুম, সত্যি। মুহূর্তে পরিস্থিতি বদলে গেল। শান্তা আহসান ঠোঁট টিপে হাসছে, সাইমা ঠোঁটেও হাসি, বাকি সবাই অবাক দৃষ্টিতে তাকালো অয়নের দিকে। ছবি রেহানাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে। অয়ন আবারও বলল, তবে সেদিন ছবির কোনো দোষ ছিল না, আমরা দুজনই পরিস্থিতির শিকার। আমরা যখন মানিয়ে নিয়েছি তখন তো তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি সমস্যা থাকে তাহলে বলে দাও, আমি চলে যাচ্ছি ছবিকে নিয়ে এখান থেকে। অভিক মৃদু হেসে বলল, একটা কাজ কর, তুই হাতে চুরি পরে বসে থাক, শালা বইয়ের নেওয়াটা কোথাকার। সাদেক আহসান বজ্রকণ্ঠে ধমক দিল অভিককে, তাতে ধস চেপে পড়ল। তোমাকে কতদিন বলেছি ছোট ভাইয়ের সাথে এইভাবে কথা বলবে না। সাদেক আহসান সবার দিকে তাকিয়ে নিল, মুখে গম্ভীরতা বজায় রেখে বলল, আমি সবটা শুনেছি, যা বুঝলাম তাতে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের। রাহাত আহসান মৃদু কণ্ঠে বলল, অয়ন তো বলল ভাইজান ছবির কোনো দোষ নেই, তাহলে আর কিসের সিদ্ধান্ত? সিদ্ধান্ত এই যে গতদিনে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে আমি অটুট থাকব। নির্দিষ্ট ডেটে আমি আমার ঘরের লক্ষ্মীকে সামাজিক স্বীকৃতি দিব। কে কি বললো তাতে আমার যায় আসে না। এই বাড়ির বউর নামে কেউ উল্টাপাল্টা কথা বললে তার জিভ টেনে ছিঁড়ে নিব। এখন যে যার ঘরে যাও। উপস্থিত সবার মুখে হাসি ফুটলো। শাহানারা বারবার অবাক হচ্ছে সাদেক আহসানের হঠাৎ এমন পরিবর্তনে, যেন অভাবনীয় বিষয়। রেনা ছবির কপালে চুমু এঁকে দিয়ে চোখের পানিটুকু মুছে বলল, সত্যি ফেরেস্তার মতো শ্বশুর শাশুড়ি পেয়েছিস তুই, এদের মাথায় করে রাখবি। কয়জন শ্বশুর এমন ছেলের বউকে সাপোর্ট করে? ছবি ফুপিয়ে কাঁদছে। সাইমা মুখ ঝামটি দিয়ে কোমর বাঁকিয়ে হননির উপরে উঠে গেল। রাত গভীর হয়েছে, চারিদিকে শুনশান নীরবতা। আহসান পরিবারের সবাই ঘুমে কাঁদা। বাগান থেকে চেঁচি পোকার ডাক শোনা যাচ্ছে, রাস্তায় কুকুরের ঘেঘু শব্দ। ছবি ধীরে ধীরে রুমে প্রবেশ করলো। বারবার আপন জনেরা এভাবে তার চরিত্রে কালি লাগানোর চেষ্টা করছে, এটা যেন তার কাছে অসহনীয়। কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেলেছে। রেন এত সময় বুকে আগলে নিয়ে বসেছিল তাকে, নানান রকম কথা বলে মন ভালো করার চেষ্টাই সর্বোচ্চ চেষ্টা করেছে। তাকে বুঝিয়েছে জগতে ভালো মানুষের শত্রুর অভাব হয় না। এই ধরনীটাই এমন, কারো ভালো কেউ দেখতে পারে না। দুজন গল্প করতে করতে কখন যে ঘড়িতে একটা বেজে গেছে খেয়ালই করে নাই। রেনা তাড়া দিয়ে ছবিকে ঘরে পাঠিয়ে দিয়েছে। ছবি বিছানার পাশে এসে দাঁড়াতেই দেখলো অয়ন চোখের উপর ডান হাতের উল্টো পিঠ ঠেকিয়ে চিত হয়ে শুয়ে আছে। ছবি খানিক ঘুরিয়ে গিয়ে অয়নের পাশে বালিশ তুলে সোফার দিকে হাঁটা ধরল। অয়ন একইভাবে শুয়ে থেকে গভীর কণ্ঠে বলল, দাঁড়াও। ছবি থমকে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? সোফায় ঘুমাতে। সোফায় ঘুমাতে হবে না। ছবি খান নেড়ে বলল, আচ্ছা তাহলে মেঝেতে ঘুমাচ্ছি। না, মেঝেতেও ঘুমাতে হবে না। তাহলে আমি কোথায় ঘুমাবো? বিছানায় ঘুমাবে। ছবি আশ্চর্য বনে গেল, চোখের মনি বের হয়ে আসার উপক্রম। অয়ন এবার শোয়া থেকে উঠে বসলো, চোখের ইশারায় পাশের জায়গা দেখিয়ে বলল, এখানে ঘুমাবে, আসো। ছবি তুতলাচ্ছে, কাপা কাপা স্বরে পড়ল, আমি আপনার পাশে ঘুমাবো? হুম। না, আমি মেঝেতেই ঘুমাই। অয়ন চোখ পাকিয়ে বলল, রাত দুপুরে সিন ক্রিয়েট করো না, আমাকে বেশি কথা বলিও না, এখানে এসে ঘুমাও। ছবি বালিশ হাতে ধীরে ধীরে বিছানার পাশে এসে এগিয়ে গেল। অয়নের চাহনি গম্ভীর, সরু চোখে তাকিয়ে বলল, ঘুমিয়ে পড়ো। ছবি গায়ের ওনা ভালোভাবে পেঁচিয়ে অয়নের পাশে জড়সড় হয়ে শুয়ে পড়ল। অয়ন আর চোখে ছবিকে দেখে উল্টো হয়ে কপাল হাত থেকে চোখ বন্ধ করে নিল। ঘড়িতে রাত ৩টার কাটা ছুঁই ছুঁই। গলার উপর ভারী কিছু অনুভব করতে অনেক ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করতে জোরে সোরে শ্বাস নিচ্ছে। হোস্টেলে থাকতে কয়েকবার পাভেলের গোঙানোর শব্দে ঘুম ভেঙে যায়। তখন ওর থেকে জানতে পারে বোবার জিন আছে, যা ঘুমন্ত মানুষের গলা টিপে দেয়। তাহলে ওকে কি বোবার জিন গলা টিপে দিচ্ছে? অয়ন ভূতে বিশ্বাসী, ছোট থেকে ভূত প্রেতে ভয় তার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখ খোলার সাহস পাচ্ছে না। চোখ খুলে যদি চোখের সামনে জিনের ভয়ঙ্কর চেহারা দেখতে পায় তাহলে নির্ঘাত হার্ট ফেল হয়ে যাবে। তবে বেশি সময় এভাবে থাকলে তো এমনিতেই অকা পাবে। বুকে এক আকাশ সমান সাহস সঞ্চয় করে চোখ খোলার সিদ্ধান্ত নিল। ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করছে, ভীতু মন যেন কিছুতেই সায় দিচ্ছে না। কোনো রকমে চোখের পাতা টেনে তুলতে চোখ আচমকে বড় বড় হয়ে গেল। ড্রিম লাইটের আলোয় আবছা আবছা বোঝা যাচ্ছে সে শুভ্র রঙে, লম্বা কিছু তার গলা পেঁচিয়ে রেখেছে। অয়ন ঢোক গিলে ইউনুস পড়া শুরু করলো। শুনেছিল ভূতদের হাত লম্বা ফর্সা হয়, তাহলে কি তার ধারণা সঠিক?
কিছু সময় চোখ মুখ কুচকে ভীতু চোখ গলার দিকে চেয়ে রইল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। অয়ন বিড়বিড় করে বলল, সামনে তোর বিবাহ অয়ন, এভাবে জিনের হাতে অকালে মরলে চলবে না। লড়াই কর অয়ন, লড়াই কর। অয়ন এবার চোখ বন্ধ করে সর্বোচ্চ জোর খাটিয়ে ধাক্কা দিল। গলা এবার হালকা লাগছে তার, মানে জিন খতম। অয়ন ফুস করে নিঃশ্বাস ছেড়ে উঠে বসল। পাশের বোতল তুলে এক ঢোক পানি মুখে দিতে গোংরানোর আওয়াজ কানে এলো। কান পেতে শোনার চেষ্টা করছে আওয়াজটা আসছে কোথা থেকে। মুহূর্তেই মনে পড়ে গেল তার পাশে ছবি ছিল। ছবি গেল কোথায়? বিছানার চারপাশে হাতড়ে কোথাও ছবি নেই। গোংরানোর আওয়াজ ক্রমশ বেড়ে চলেছে। অয়ন দ্রুত উঠে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দিল। এদিক ওদিক তাকানোর পর হঠাৎ চোখ আটকালো খাটের কোনায়। কোমরে হাত দিয়ে মেঝেতে বসে ফুপিয়ে কাঁদছে ছবি। অয়ন দ্রুত ছবির পাশে এসে বসল। ব্যস্ত কণ্ঠে শুধল, একে তুমি মেঝেতে আসলে কিভাবে? আর বাচ্চাদের মতো কাঁদছো কেন? ছবি কান্না থামিয়ে চোখ পাকিয়ে তাকালো অয়নের দিকে। অয়ন ঝোঁক গিলে বলল, আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন? আমি তো ভালোর জন্য তোমাকে জিজ্ঞেস করলাম। পড়ে গেছো নাকি নিচ থেকে এখানে এসছো? ছবি কান্নার আওয়াজ এবার বাড়িয়ে দিল। কান্না জড়িত কঞ্চে বলল, আপনি অয়ন ফিকুচকে তাকালো, ঠোঁট এলিয়ে বলল, এই আমি কি কান্না থামা বলছি? সবাই শুনলে কি ভাববে? ভাবুক। আশ্চর্য, চুপ করো। কথাটা বলেই মুখ চেপে ধরল অয়ন। ছবি অয়নের হাত খামচে ধরে মুখ ছাড়িয়ে নিল। হিচকি তুলে বলল, আপনার এই ছিল মনে, এই জন্য আমাকে বিছানায় ঘুমাতে বললেন। আমার পা ধরে এভাবে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে পারলেন। আমার কোমর গেছে, এখন আমাকে সবাই কোমর ভাঙার ছবি বলে ডাকবে। কথাটা বলে আবারও কান্না শুরু করলো। এই মেয়ে, একদম চুপ। রাত বেড়াতে এইভাবে কান্না করলে কোমর ভাঙা ছবিকে শুধু ছবি বানিয়ে দেবো। শুধু ছবি কিভাবে বানাবেন? এ কোমর মনে হয় না আর ঠিক হবে। কোমরের সাথে সাথে মানুষটাকে ভেঙে দিয়ে শুধু ছবি ঝুলিয়ে রাখবো। ছবি এবার দমে গেল, ছুপ গিলে পড়ল। আচ্ছা কাঁদছি না আর, কিন্তু আপনি আমাকে ফেলে দিলেন কেন? আমি তোমাকে ফেলবো কেন? আমি তো বোবা জিনকে। কথাটা শেষ না করতেই বড় বড় চোখ করে ছবির দিকে তাকালো অয়ন। ফিরফির করে পড়ল, তার মানে এই মেয়ে আমার গলার উপর পা তুলে দিয়েছিল, আর আমি বোবা জিন ভেবে ওকে নিচে ফেলে দিয়েছি। মাই গড। মাথায় হাত পড়ল অয়নের। ক্যাবলা হেসে পড়ল। আচ্ছা চলো, বিছানে উঠো, ঘুমাবে। চলো। না, আমি আর বিছানায় যাব না। আপনি আবার ফেলে দিবেন না তার গ্যারান্টি কি? বেশি কথা বললে একদম ছাদে নিয়ে গিয়ে ফেলে দেবো কিন্তু। এখন ছাদ থেকে নিচে পড়তে চাও নাকি বিছানায় যেতে চাও সেটা তুমি ডিসাইড করো। ছবি ভয়ে ভয়ে তার ইশারায় বিছানায় দেখালো। অয়ন ভীষণ হাসি পাচ্ছে। ভেতর থেকে দম ফাটা হাসি বের হতে চাচ্ছে। অয়ন ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করছে। ছবি ফ্লোরে হাত ঠেকিয়ে উঠে বসতে গেলে আবারও মেঝেতে পড়ে যায়। কোমরে জোরেই ব্যথা পেয়েছে, যার দরুন একা একা উঠতেও পারছে না। অয়ন দেরি না করে ছবিকে পাজা করে তুলে নিল, বিছানায় শুইয়ে দিয়ে ফার্স্ট এড বক্স থেকে ব্যথার ওষুধ এনে খাইয়ে দিল। দাঁত কেলিয়ে হেসে পড়ল। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও। ভোরের আলো এখনো ফোটে নাই। পশ্চিম আকাশে শুকতাটে মিটিমিটি জ্বলছে। মসজিদের ট্যাপ থেকে গায়ে লেগে থাকা পাপিষ্ঠদের রক্তবিন্দু ধুয়ে সাফ করে নিল আবির্ভাব। খানিক এগিয়ে আসতেই হাতের তোয়ালেটা আবির্ভাবের দিকে সযত্নে এগিয়ে দিল শেখর। তোয়ালে দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে মুছে ট্রাউজারের পকেট থেকে টুপি বের করে মাথায় পরে নিয়ে শেখরের দিকে তাকালো আবির্ভাব। গম্ভীর কণ্ঠে শেখরকে আদেশ চলল, যা অজু করে এসো, নামাজ পড়ে নিবে। শেখর ছুটল অজু করতে। ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে ফজর নামাজ আদায় করে নিল দুজনে। মসজিদ থেকে বের হয়ে দীর্ঘ পথ মর্নিং ওয়াক সেরে চৌধুরী প্যালেসের গেটে পা রাখলো। জব্বার গেটের পাশে নেই, গেট পুরোপুরি খোলা। গেটের সামনে আসতে ভ্রু গুটিয়ে নিল আবির্ভাব। চেয়ে দেখলো এদিক ওদিক, চোখ উপরের দিকে হাঁটছে হেলে দুলে। তৎক্ষণাৎ চিৎকারে আওয়াজে কেঁপে উঠলো, ধরফড়ি উঠলো আবির্ভাব। হৃৎপিণ্ড যেন থমকে গেছে, কর্ণকুরুচ্ছেদ করছে বিরামহীন শ্বাসার শব্দ। পেছনে ঘুরে তাকাতেও বুক কাঁপছে। আবির্ভাব থেমে থেমে তাকালো পেছনের দিকে। মাটিতে বসে চোখ মুখ কুচকে ফেলেছে শেখর। পা দিয়ে রক্তের তীর যেন গগন পানে অতিবাহিত হচ্ছে। আবির্ভাব চমকালো, হকচকালো ও খানিকটা। তৎক্ষণাৎ ছুটতে গেল শেখর পাশে বসে ব্যস্ত হয়ে শুধল। কি হয়েছে? পা কাটলো কিভাবে এত? শেখর চোখ খুলল, হাতের ইশারা দেখালো পাশে পড়ে থাকা কোনো পশুর ছাড়ানো পায়ের হাড়ের অংশ কম্পিত গলায় পড়ল। স্যার, ওটা পায়ে ফুটে গেছে। আবির্ভাব ফ্রুজুগোল গুটিয়ে নিল, বিড়বিড় করে পড়ল, গেটের সামনে এমন কাঁচা মাংসের হাড় আসলো কোথা থেকে? চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে চোখে পড়লো খানিক দূরে পড়ে থাকা কালো পলিথিনের উপর। দ্রুত পায়ে গিয়ে বসলো পলিথিনের পাশে। হাত দিয়ে পলিথিনের গেট খুঁতে চমকালো। জবাই করা ছাগলের মাথার অংশ।
পাশেই রাখা চিরকুট। আবির্ভাব ব্যস্ত হাতে চিরকুট তুলে নিল খুলো সযত্নে। রক্ত দিয়ে গোটা গোটা অক্ষরে লিখা। ৩৬ ঘন্টার মধ্যে যদি হারুনকে না ছেড়ে দিস তাহলে তোর একমাত্র বোনের মস্তকখানা পলিথিনে তোর বাসার গেটের সামনে রেখে আসবো। আবির্ভাবের মুখমণ্ডল কঠিন থেকে কঠিনতম এবার হলো। রাগ যেন গিলে খাচ্ছে তাকে। ছিটকে পড়লো চিরকুটখানা। হুঙ্কার ছেড়ে পড়ল, বাস্টার্ড, কলিজা থাকলে আবির্ভাব চৌধুরীর মুখোমুখি হ। আমার বোনের গায়ে ফুলের টোকা দিলেও তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না আমি। চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করলো। যেন ফোন বের করে কল করলো কোথাও। কথা বলা শেষ করে ফের এসে বসলো শেখরের পাশে। হাত দিয়ে টেনে তুললো শেখরকে। শেখরের হাত নিজের ঘাড়ের উপর রেখে ধীরে বাসার ভেতর চলে গেল। হসপিটালে কল করে এমার্জেন্সি কোনো ডক্টরকে বাসায় পাঠানোর জন্য তাড়া দিল। ছিমছাম দোতলা বিশিষ্ট বাসার ভেতর থেকে বের হলো মধ্যবয়সী কোনো নারী। গায়ে ডক্টরের অ্যাপসন, গলায় ঝোলানো স্টেথোস্কোপ, পায়ের গতি অতি দ্রুত। গাড়ির দরজা খুলে বসলো ড্রাইভিং সিটে। পাশেই গোমরা মুখে বসে আছে চেপা। ব্যাগের বেল্ট শক্ত করে চেপে ধরে বলল, আপনি আপনার সিদ্ধান্তে অটুট, কখনো ফিরবেন না শেখ বাড়ি? অনামিকা শেখ মেয়ের দিকে তাকালো, হাসলো খানিক, গাড়ি স্টার্ট দিয়ে বলল, বাবার মতো এক কথা বারবার বলতে পছন্দ করো তুমি? তোমার 3 বছর বয়সে তোমাকে ওখানে রেখে আসতে বাধ্য হয়েছিলাম আমি। কোনো মা কি চাইবে দুধের শিশুকে আলাদা রাখতে? কেন চলে এসেছিলাম সেটা কখনো ভেবে দেখেছো? ভেবেছি। আপনার রাগ আর অহংকারকে প্রাধান্য দিতে গিয়ে দূরে ঠেলে দিয়েছেন আমাকে। আমার কি অপরাধ বলতে পারেন? আপনাদের ঝগড়া ঝামেলার মাঝে আমি হারালাম আমার শৈশবকে। আমার এখন বড্ড প্রয়োজন আমার মাকে। খুব কষ্ট পেলে জড়িয়ে ধরে কান্না করার জন্য হলেও আমার আপনাকে লাগবে। ফিরে চলুন না প্লিজ। অনামিকা সে ঘাড় খুলালো, চোখে পানিটুকু মুছে নিল যেবার অগোচরে। কথা বললো না আর গাড়ির স্পিড খানিক বাড়িয়ে দিল। 15 মিনিটের মধ্যে এসে থামলো চৌধুরী প্যালেসের সামনে। গাড়ি থেকে নেমে যেবার হাত ধরে ঢুকলো চৌধুরী প্যালেসে। মনার মায়ের দিকে তাকে ব্যস্ত কণ্ঠে শুধল, পেশেন্ট কোথায়? মনার মা নিয়ে গেল শেখরকে যে রুমে রাখা হয়েছে সেখানে। অনামিকা গিয়ে বসলো শেখরের পাশে। আবির্ভাব উঠে খানিক দূরে গিয়ে বসলো। ডক্টরের সাথে জেবাকে দেখে হকচকালো শেখরের চক্ষু। জেবার পানি। অনামিকা ততক্ষণে ইঞ্জেকশন বের করে পুশ করার জন্য প্রস্তুতি নিতেই চেঁচিয়ে উঠলো শেখর, সঙ্গীত গলায় বলল, ফুপি প্লিজ ইঞ্জেকশন দিও না, আমি মরে যাব। তুমি তো জানো এই সূচি আমার কতটা ভয়। অনামিকা কোনো রকম কথা ব্যয় করলো না। টি শার্টের হাতা খানিক ফোল্ড করে ইঞ্জেকশন পুশ করলো। গগন বিদারী চিৎকার দিল শেখর। অনামিকা ব্যাগ থেকে সিবিট বের করে শেখরের মুখে পুড়ে দিল তৎক্ষণাৎ। আবির্ভাব হাসছে, জেব মুখ ঘুরিয়ে হাসলো খানিক। তবে সন্দেহ হচ্ছে শেখর তার মাকে ফুপি বলছে কেন। শেখর ঠোঁট এলিয়ে তাকিয়ে আছে অনামিকার দিকে, গোমরা মুখে বলল, তুমি পারলে আমাকে এতটা কষ্ট দিতে ফুপি? মুখ খুললো অনামিকা, ধমকে সুরে বলল, তোর মা কাল কুমিল্লা থেকে এসেছে তোকে দেখতে। রাত থেকে বায়না ধরেছে তোর কাছে নিয়ে যাওয়ার জন্য। এখন এই অবস্থা দেখলে ভাবি কতটা কষ্ট পাবে ভেবে দেখেছিস? আমি ইচ্ছে করে করেছি নাকি? হাঁটতে গিয়ে পায়ে ঢুকে গেছে হাড়। যেবার চোখে মুখে কৌতূহল দমাতে শেখরকে প্রশ্ন ছিল, এক মিনিট আপনি আগে বলুন তো, আমার মাকে আপনি ফুপি ডাকছেন কেন? চমকালো শেখর, থেমে থেমে বলল, কে আপনার মা? জেবা হাত দিয়ে দেখিয়ে দিল অনামিকা শেখকে। অনামিকা ব্যাগে জিপার লক করে তাকালো জেবার দিকে, মৃদু কঞ্চে শুথালো, চিনো তুমি ওকে? জেবা মাতানের হ্যাঁ বোঝালো, ছোট্ট করে বলল, চিনি। তবে আপনি ওনাকে চিনেন কিভাবে? ও তোমার শাহাদাত মামার ছেলে। আর কি আপনি আগে করছো? শেখর তোমার থেকে 1 বছরের ছোট। তোমার ছোট ভাইও, নাম ধরে রাখবে। শেখর হকচকালো ভীষণ, বুক পাজরে ধাক্কা লাগলো যেন, হৃৎপিণ্ড থমকেই গেল, গাল ফুলালো। অনামিকার দিকে পিটপিট করে তাকালো, আনমনি পিটপিট করে বলল, না আমি বিশ্বাস করি না, উনি আমার বড় বোন হতেই পারে না। কাঁদো কাঁদো মুখ করে তাকালো আবির্ভাবের পানে। আবির্ভাব চোখ টিপে হাসছে, খানিক এগিয়ে এসে অনামিকার দিকে তাকিয়ে বলল, আন্টি তুমি কিন্তু হার্টের ডক্টর না। শেখর সাহেব স্ট্রোক করলে ট্রিটমেন্ট করতে পারবে না। এখন আপাতত আর কিছু বলো না। চোখ মুখ পুচকালো অনামিকা, গম্ভীর কণ্ঠে বলল, কেন রে, স্ট্রোক করবে কেন? ব্যস্তভাবে হাত রাখলো শেখরের বুকে, শঙ্কিত গলায় বলল, তোর বুকে কি ব্যথা হয় বাবা? শেখর মৃদু মাথা দুলিয়ে বলল, অনেক। কখন থেকে? এই তো এখন থেকে। উনি তোমার মেয়ে, আগে বলো না কেন ফুপি?
ও ওর বাবার কাছে থাকে, জানিসই তো। পরিচয় করাবো কিভাবে? জেবা বসলো শেখরের পাশে। শেখরের মুখ হাত রেখে বলল, আহারে ভাইটা আমার, দেখে শুনে চলতে পারো না? দেখেছো কতটা কেটে ফেলেছো? শেখরের মুখমণ্ডল ক্রমশ বদলাচ্ছে। গাল ফুলিয়ে ঘুরে তাকালো ফের আবির্ভাবের পানে। আবির্ভাব যেন ভীষণ মজা পাচ্ছে। চেয়ারে বসে মুখ টিপে অনবরত হেসে যাচ্ছে। সকাল হয়েছে রোজকার মতোই। আজও শাহানারা অরুণিমা সকালে নাস্তা বানাতে ব্যস্ত। বাসার গৃহকর্মী হাতে হাতে কাজ করে দিচ্ছে। রেনা মৃদু পায়ে রান্নাঘরে প্রবেশ করলো। শাহানারা ফ্রাই প্যানে পরোটা ভাজছে। রেনার দিকে চোখ পড়তে ব্যস্ত হয়ে পড়ল। এ কি আপনার রান্নাঘরে? রেনা খানিক হেসে বলল, আসলে কাজের হাত তো আপা, ঘরে বসে থাকতে মন চাচ্ছে না। ভাবলাম আপনারা রান্না করছেন, একটু হাতে হাতে গিয়ে সাহায্য করি। আরে না না, কি যে বলেন, আপনি এবারই মেহমান, আপনাকে দিয়ে কাজ করাবো অসম্ভব। আপনি বসার ঘরে গিয়ে বসুন, চা পাঠিয়ে দিচ্ছি আমি। না আপা, আমি এত সকালে কিছু খাই না। আমাকে বলুন না কি করতে হবে, আমি একটু সাহায্য করি আপনাদের। অরুণিমা বাটির তরকারি তুলে রাখলো। সুতির শাড়ির আঁচলটা মাথায় তুলে দিয়ে নিল। বলল, আন্টি, আপনি নতুন অতিথি, আপনাকে দিয়ে কাজ করিয়েছি, এটা যদি বাবা জানতে পারে তাহলে খুব রাগ করবে কিন্তু। শান্তা আহসান ঢুকলো রান্না করে। ফ্রিজ খুলে পানির বোতল বের করে বিদ্রুপ সুরে বললাম, তাছাড়া আহসান বাড়িতে যাকে তাকে দিয়ে রান্নার কাজ করানো হয় না, বাড়ির কাজের লোকেদের দিয়ে অন্যান্য কাজ করানো হয়। আপনি কাজ করতে চাইলে অন্য কাজ করতে পারেন। শাহানারা থমকে বলল, মেজ কি বলছিস এসব? বাড়ির অতিথি অন্য কাজ কেন করবে? রেনা শাহানারাকে থামিয়ে দিয়ে মৃদু হেসে শান্তার দিকে এগিয়ে গিয়ে খানিক খোঁচা দিয়ে বলল, তো চলুন আমরা দুজন না হয় অন্য কাজ করি। বেয়ান বেয়ান গল্পও হবে, কাজ করা হবে। আর তাছাড়া মেয়ের বাড়িতে কাজ করলে তো হাত ক্ষয় হয়ে যাবে না। শান্তা আহসান ফ্রিজে বোতল রেখেই বলল, হোয়াট? আমি কাজ করব কেন? করলে সমস্যা কি? শান্তা আহসান চোখ পাকে তাকালো রেহেনার দিকে। কথা না পারিয়ে অন নিয়ে রান্নাঘর ত্যাগ করলো। অরুণিমা রেহেনার হাত ধরে চেপে বলল, আন্টি কিছু মনে করবেন না প্লিজ। রেনা মুচকি এসে বলল, আমি কিছু মনে করিনি মা। সকাল সকাল একেবারে রেডি হয়ে নিচে নামলো সারা। রান্নাঘরে উকি দিয়ে শাহানারাকে বলল, মা ছবি কোথায়? রান্নায় মনোযোগ রেখে জবাব দিল শাহানারা। কেন ড্রয়িং রুমে নেই? না তো। সে কি রে, ও তো ভোরে ঘুম থেকে উঠে পড়ে, শরীর খারাপ হলো না তো? এখন নিচে নামলো না যে আজ? রেনা মৃদু হেসে বলল, কাল রাতে দুজন গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিল, তাই হয়তো এখনো ঘুম ভাঙে নাই। সারার দিকে তাকিয়ে বলল, তুমি কোথাও বেরোচ্ছ মা? ছবিকে কি খুব দরকার? কিছু করে দিতে হবে? হলে বলো, আমি করে দেই। আরে না আন্টি, কিছু করতে হবে না। ছবিকে নিয়ে আমি একটু বের হব, এজন্য খুঁজছিলাম আর কি। ও। শাহানারা দরজার কাছে এগিয়ে এসে বলল, কোথায় যাবি এত সকালে? কোনো কাজ আছে কি? ছবিকে ডেকে দিব? না, তোমাকে ডাকতে হবে না, আমি ডেকে নিয়ে যাচ্ছি। সে কি রে, নাস্তা না করে এখনই বের হবি? পার্লারে বুকিং করে রেখেছি, সকাল সকাল গিয়ে হেয়ার ট্রিটমেন্ট আর ফেসিয়াল সেরে নিব দুজন। লেট করলে অনেক ভিড় হয়ে যাবে, বাইরে কিছু একটা খেয়ে নিব। সবে মাত্র নিচে নেমেছে সাইমা। সারার পার্লারে যাওয়ার কথা শুনে চোখ চকচকে উঠল। দাঁত কেলিয়ে বলল, আমিও যাবো আপু, আমার অনেক দিনের শখ চুলগুলোকে সোজা করার। সারা ফ্রিকুজকে তাকালো সাইমার দিকে। চুল সোজা করার ব্যাপারটা যেন বুঝতে পারলো না। কিছু সময় পাবার পর বলল, তুমি কি হেয়ার রিবন্ডিং করার কথা বলছো? সাইমা উপরে মাথা ঘুরিয়ে বলল, প্লিজ নিয়ে চলুন আমায়। কিন্তু হেয়ার রিবন্ডিং করতে হলে তো আগে থেকে বুকিং করতে হয়, এখন তো হবে না। সাইমার মুখে মুহূর্তে অন্ধকার নেমে আসলো। চোখ ছোট ছোট করে বলল, আপনি বললেই করে দেবে, প্লিজ নিয়ে চলুন না। জামিলা বেগম সাইমার পাশে এসে বলল, কি বললো শুনলি না? আগে থেকে বলে রাখতে হয়, সব জায়গায় জিত কিসের এত তোর, আবার এসেই করিস। শাহানারা বাধা দিয়ে বলল, আহা, ওকে বকছেন কেন? বাচ্চা মানুষ শখ করেছে, সারাহ ওকে নিয়ে যাও, অনেক পার্লার আছে, একটু টাকা বেশি দিলেই করে দিবে। সারা হতাশ মুখে বলল, আচ্ছা চলো দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। হাতে আইসক্রিমের বাটি নিয়ে রুম থেকে বের হলো আয়াত। পুরো মুখে আইসক্রিম মেখে একাকার অবস্থা। ছো মেরে হাত থেকে আইসক্রিমের বাটিটা কেড়ে নিয়ে পুরো আইসক্রিমটা মুখে পুরে নিল রাইয়ান। আয়াত কিছু সময় রাইয়ানের দিকে তাকিয়ে থেকে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল।
রায়ানের সেদিকে নজর নেই। সোফায় বসে টিভি অন করে ক্রিকেট খেলে মনোযোগ দিল সে। আয়াত দাঁড়িয়ে বিরামহীন কাঁদছে। সারা আয়াতের কাছাকাছি এসে বলল, কি হয়েছে বাবু, কাঁদছো কেন? আয়াত রায়ানের হাতের ইশারায় দেখিয়ে বলল, ভাইয়া আমার আইসক্রিম খেয়ে নিয়েছে। সারা চোখ মুখ শক্ত করে রায়ানের পেছনে গিয়ে মাথার উপর থাপ্পড় দিয়ে বলল, তুই ওর আইসক্রিম খেয়েছিস কেন, বেয়াদব কোথাকার? রায়ানের কাছাড়া জবাব, আমার ইচ্ছে হয়েছে তাই খেয়েছি, তোর কি তাতে? বেশি নাক গলাতে আসলে কিন্তু ছবিগুলো। কথাগুলো শেষ করতে দিল না সারা। ক্যাবলা হেসে বলল, আরে নাক কেন গলাবো, এমনি জিজ্ঞেস করলাম। বাবু তুমি আইসক্রিম খাবে? ভাইয়া খেয়েছে তাতে কি, আমি তোমাকে আরো অনেকগুলো আইসক্রিম কিনে দিব। রায়ানের দিকে তাকে চিপিয়ে চিপিয়ে কথাগুলো বলল সারা। আয়াত ঘাড় ঝাঁকিয়ে বলল, খাবো। আচ্ছা বাবু, তাহলে ওপরে গিয়ে ছবিকে ডেকে আনো, তুমি বাসায় আসার সময় অনেক আইসক্রিম এনে দিব। আয়াত দাঁত কেলিয়ে বলল, বউকে ডেকে আনতে হবে তো, দাঁড়াও এখনই ডেকে আনছি। সদ্য ঘুম ভেঙেছে অয়নের। আড়মোড়া ভেঙে উঠে বসতে চোখে পড়লো ড্রেসিং টেবিলের দিকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লম্বা চুলগুলোর জট ছাড়াতে ব্যস্ত ছবি। হাত পুরোপুরি পেছনে আসছে না দেখে চুল ভাগ করে কিছু অংশ সামনে নিয়ে জট ছাড়াচ্ছে। জোরে চিরুনি করতে চিরুনিতে লেগে গলার কাছে কিছু অংশটা কেটে গেল। ছবি মৃদু আর্তনাদ করলো, চোখ মুখ কুচকে ফেলো নিমিষে। রক্ত ঝরছে গলগলিয়ে। অয়ন বিছানা থেকে নেমে ব্যস্ত কণ্ঠে শুধালো, কি হলো? ছবি হাত দিয়ে গলা চেপে ধরেছে, রক্ত গড়িয়ে পড়ছে। অয়ন দ্রুত ছবির হাত ছড়িয়ে নিল, ভয়ার্ত কণ্ঠে বলল, এতটা কাটলো কিভাবে? ছবি চোখ বন্ধ করে ছটফট করছে। অয়ন ছুটলো বেশ দ্রুত পায়, মলম বের করে গলায় লাগিয়ে দিতে ব্যথায় চোখ মুখ কুচকে নিল ছবি। আচমকায় অয়নকে জড়িয়ে ধরল। ছবির আকস্মিক জড়িয়ে ধরায় খানিক ভরকে গেল অয়ন। দু হাতে উঁচু করে পেছনে দাঁড়ালো কয়েক কদম। ছবি কাঁপছে। অয়ন ছবির দিকে তাকিয়ে ধীরে ধীরে এক হাত ছবির পিছে রাখলো। আয়াত দরজার পাশে দাঁড়িয়ে ছবিকে আর অয়নকে এমন অবস্থায় দেখে চোখ বড় বড় করে তাকালো। ছোট্ট আয়াতের মাথার উপর দিতেছে সবকিছু। দৌড়ে সেখান থেকে নিচে নেমে আসলো। সারা অপেক্ষা করছে তখনও। আয়াতকে ওভাবে নামতে দেখে এগিয়ে এসে বলল, বাবু ছবি কোথায়? আয়াতের মুখে কথা নেই। সোফায় বসে রাত আহসান পত্রিকা পড়ছিল। আয়াত সোজা রাত আহসানের কোলের উপর গিয়ে বসলো। ছোট করে ডাক দিল, ছোট চাচ্চু আজকে ঈদ। রাত আহসান পত্রিকাটা পাশে রেখে বলল, না তো বাবা, কেন বলো তো? তাহলে ভাইও আমার বউয়ের সাথে কোলাকুলি করছে কেন? রাত আহসান খুশখুশিয়ে কাশি দিয়ে উঠে গেল। এদিক ওদিক তাকিয়ে আয়াতের প্রশ্ন এড়িয়ে চলার চেষ্টা করছে। সারা মুখ টিপে হাসছে। রায়ান আয়াতকে কাছে টেনে নিয়ে বলল, কি দেখছিস? কানে কানে বলতো। বলবো না তোমাকে, আমি ছোট চাচ্চুকে বলবো তুমি আমার আইসক্রিম খেয়ে ফেলেছো। রাত আহসান গো বেচারা মুখ করে বলল, কাউকে কিছু বলতে হবে না, আর কিছুদিন পর ঈদ, অগ্রিম কুলাকুলি করা চাই। রায়ান উচ্চস্বরে হেসে উঠল। রাহাত আহসান চোখ পাকিয়ে বলল, বড্ড বেড়ে গিয়েছো কিন্তু তুমি, এসব নিয়ে একদম ঘাটাঘাটি করবে না। ততক্ষণে নিচে নেমে এসেছে অয়ন এবং ছবি। রায়ান দ্রুত উঠে গিয়ে অয়নকে চুরিয়ে ধরে বলল, ঈদ মোবারক ভাইয়া। অয়ন চোখ মুখ কুচকে বলল, আজকে কিসের ঈদ? বারে আমাদের বেলায় চোখ মুখ কুচকাচ্ছ কেন? শুনলাম ঘরে নাকি কোলাকুলি করেছো। মানে? আয়াত অয়নের দিকে তাকিয়ে বলল, আমি দেখেছি ভাইও, তুমি আমার বউয়ের সাথে কোলাকুলি করেছো। অয়ন আয়াতের মুখ চেপে ধরে কোলে তুলে নিয়ে বলল, চুপ ভাইও, তুমি কাউকে এসে বলবে না। আমি কিন্তু চকলেট দিব না তোমাকে। কিন্তু আমি তো বলে দিয়েছি ভাইও। অয়ন ঠোক কিরে বলল, কাকে কাকে বলছো? আয়াত হাতের ইশারায় সবাইকে দেখিয়ে দিল। রাত আহসান মাথা নিচু করে বসে আছে। রায়ান চোট টিপে হাসছে। সারা উল্টো দিকে তাকিয়ে আছে। অয়ন ক্যাবলা হেসে সবার দিকে তাকিয়ে বলল, আমার কাজ আছে, বের হচ্ছে আমি। ছবি লজ্জায় পড়েছে ভীষণ। পা উঠছে না একদম। কোন দিকে যাবে দিশে পাচ্ছে না। পরিশেষে ছুটলো রান্নাঘরের দিকে। রায়ান আর সারা দম ফাটা হাসিতে মেতে উঠলো এবার। আপু, আমি লিপ পিলার করাতে চাই। কথাটা কানে যেতে ঝড়ের বেগে পেছনে তাকালো সারা। গাড়ির পেছন সিটে বসে দাঁত কেলিয়ে কথাটা বলল সাইমা। রায়ানের খুব কাশি উঠে গেছে। ড্রাইভিং করা যেন দুষ্কর। গাড়ি একে বেঁকে নাগিন ডান্স করছে। সারা স্টিয়ারিংয়ে হাত রেখে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো রায়ানের দিকে। গাড়ি থামানো তাড়া দিয়ে বলল, গাড়ি সাইড করে দাঁড় করা। রায়ান দেরি না করে তৎক্ষণাৎ গাড়ি দাঁড় করালো। পাশে রাখা বোতল থেকে পানি খেয়ে সাইমার দিকে ঘুরে তাকালো। সাইমা ভাবলেশীন ভাবে বসে আছে। সারা হাসার চেষ্টা করে তুতলিয়ে বলল, তুমি কি লিপ ফিলার করার কথা বলছো? আপু সেটাই। লিপ ফিলার তো পার্লারে হয় না,
ওটা কসমেটিক সার্জনের কাছে করতে হয়। রায়ানের ঠোঁটে লেগে থাকা পানি হাত দিয়ে মুছে সারার দিকে এগিয়ে আসলো, ফিসফিসিয়ে বলল, জাস্ট ইমাজিন কর, লিপ ফিগার করলে এই মেয়েটাকে কেমন লাগবে। একদম উগান্ডা পাঠিয়ে দেওয়া যাবে। চুলগুলো তো পুরাই কাজী নজরুল ইসলামের মতো। সারা চোখ পাকালো, সহসা রাগ দেখিয়ে বলল, চুপ কর তুই, শুনলে আবার হুলস্থুল কাণ্ড ঘটবে। ছবি তুতলিয়ে বলল, লিপ ফিলার কি আপু? ওটা করলে কি হয়? রায়ান ড্রাইভিং স্টিয়ারিং এ হাত রেখে মৃদু হেসে বলল, তুমি লিপ ফিগার করবা বৌমনি? আমি তো জানিই না ওটা করলে কি হয়। ধরো তোমার ঠোঁটে যদি ভীমরুল কামড়ায় তাহলে কেমন দেখাতে লাগবে বলো তো? ছবি নাক সিটকে বলল, ভীষণ বাজে। লিপ ফিলারও তো কমন, ইনজেকশনের মাধ্যমে লিপ মোটা করা যায়। ছবি চোখ বড় বড় করে সাইমার দিকে তাকালো, ব্যস্ত হয়ে পড়ল, আপু ওসব করিও না, তোমাকে তো এমনিতেই অনেক মিষ্টি দেখতে। সাইমা মুখ বেঁকিয়ে জানলার বাইরে তাকালো, বিড়বিড় করে হাজার খানিক গালি দিল ছবিকে। শত রিবন্ডিং করা চুলগুলো মাথা ছাকে উড়িয়ে করিডোর দিয়ে হেঁটে চলেছে সাইমা। হেয়ার রিবন্ডিং করার পর চেহারাটা যেন পরিবর্তন হয়ে গিয়েছে। বারবার আয়নায় নিজের চেহারা দেখছে, যাকে পাচ্ছে তাকে জিজ্ঞেস করছে তাকে কেমন লাগছে দেখতে। হঠাৎই কোমরে কাঁপুনি অনুভব করে কিছুটা আড়লে দাঁড়ালো। কোমর থেকে কম দামি বাটন মুঠো ফোনটা বের করে কল রিসিভ করে ফিসফিসিয়ে বলল, তোমাকে কতদিন বলেছি হুটহাট কল করবে না, তুমি আমার কথা শোনো না কেন? এখানে অনেক মানুষ, আমি তো বলেছি ইম্পর্টেন্ট কোনো তথ্য থাকলে তোমাকে নিজে থেকে জানাবো। ওপাশ থেকে মিহির বজ্রকণ্ঠে থম দিল, বলল, তোকে কে বলেছে নিজে নিজে পাকনামি করতে? কতবার বলেছি আমার ইনস্ট্রাকশন ছাড়া নিজে নিজে কিছু করতে যাবি না। তুই বাসার সবার সামনে ছবিকে অপদস্থ কেন করছিস? তোর ওর সাথে সমস্যাটা কি বলতো? আগেও বলেছি, এখনো বলছি, ছবিকে কষ্ট দিলে তোকে একদম শেষ করে ফেলবো। সাইমা তুতলে বলল, তো তুমি জানে কি করে? আমি তো তোমাকে এসব ব্যাপারে কিছু বলি নাই। মিহির উচ্চস্বরে হেসে বলল, তুই কি ভাবছিস তুই ছাড়া আমাকে খবর দেওয়ার আর কোনো লোক নেই? আমি সবটা জানি। সকালে ছবিকে নিয়ে পার্লারে যাওয়া হয়েছে, সেটা আমাকে জানাস নাই কেন? জানাতাম, সময় হয়ে ওঠে নাই। ঠিক আছে, আমি শুধু সাবধান করার জন্য ফোন করেছিলাম। রাখছি এখন। সাইমার আগে হিসিস করে ফোনটা হাতে নিয়ে গেস্ট রুমের দিকে ছুটল। আকাশটা যেন তার মনের অবস্থা প্রকাশ করছে, অন্ধকার, নীরব আর বিরহে ভরা। শহরের রাস্তার বাতিগুলো একে একে জ্বলে উঠেছে। ল্যাম্পপোস্টের আলো গায়ের ব্লেজারটা খুলে হাতে নিয়ে অন্যমনস্কভাবে হেঁটে চলেছে আবির্ভাব। গাড়ির সাথে হেলিয়ে দাঁড়াতে পেছন থেকে মেইলি কণ্ঠস্বর ভেসে আসলো। আবির্ভাব তাকালো না সেদিকে, তাকানোর প্রয়োজন মনে করলো না বোধহয়। পকেটে হাত দিয়ে ওয়ালেট বের করলো, ওয়ালেটের ভেতর থেকে বোনের ছবিখানা বের করে হাত বুলালো কিছু সময়। চোখ ভিজে উঠেছে, কান্না পাচ্ছে ভীষণ। আবির্ভাবের দুর্বলতা এই এক জায়গায়। বোনের কথা স্মরণ হলে সারা পৃথিবী চেষ্টা করলে তাকে সুখী করতে পারে না। যেবা ভ্রু গুটালো, নিজে থেকে ডাকলো, অথচ ভাবলেশীন ভাবে দাঁড়িয়ে আছে আবির্ভাব। কথা কানেও নিল না। অন্যটা গায়ে ভালোভাবে পরে নিয়ে ছুটে আসলো আবির্ভাবের পাশে, ব্যস্ত কঞ্চে বলল, মিস্টার চৌধুরী, আপনিও কি হিমু সাজলেন? রাতের অন্ধকারে এভাবে হাঁটছেন যে? আবির্ভাব জেবার দিকে একবার তাকে ভাবলেশীন ভাবে নিজের ওয়ালেটে ছবি ঢুকিয়ে রাখলো। কি হলো, কথা বলছেন না কেন? আপনি সুস্থ হয়ে গেছেন দেখে খুবই ভালো লাগছে। সকালে অবশ্য দেখেছি, তখন ওভাবে কথা বলার মুড হচ্ছিল না। আপনার কি মন খারাপ? না। দেখে কিন্তু মনে হচ্ছে আপনার মন ভীষণ খারাপ। আমাকে বলতে পারেন যদি কোনো সমস্যা না থাকে। আবির্ভাব দীর্ঘশ্বাস ফেলে পড়ল। না, তেমন কিছু না। ঠিক আছে, চলুন আমার সাথে। কোথায়? আহা, চলুন না, গেলেই দেখতে পারবেন। হাঁটছে যেবা পিছু পিছু আবির্ভাব। থামলো এসে নদীর পাড়ে। নদীর নির্জনতা, মাঝে মাঝে কলকলানির ধ্বনি ভেসে আসছে। আবির্ভাব থামলো সেখানে। যেবা এগিয়ে গেল, দুই হাত মেলে দিয়ে চোখ বন্ধ করে নিল কয়েকবার। নিঃশ্বাস নিল জোরে। বেশ কিছুক্ষণ পর চোখ খুলল, ঘুরে তাকালো আবির্ভাবের দিকে। ছোটে কিঞ্চিত হাসির রেখা। ফের ধীরে ধীরে এগিয়ে আসলো। আবির্ভাবের মুখোমুখি দাঁড়িয়ে মৃদু কঞ্চে বলল, এখানে আসলেই মনে হয় সব কষ্ট একটু হালকা হয়ে যায়। জানেন, নদীটা একা হলেও ওর মধ্যে একটা শক্তি আছে। ঢেউগুলো কখনো থামে না, কখনো ক্লান্ত হয় না। আমাদেরও তো তাই হওয়া উচিত, তাই না? আবির্ভাব কিছু মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। যেবার কথাগুলো ঠিক তার মনের গভীরে গিয়ে পৌঁছেছে। নদীর পানির দিকে তাকিয়ে বলল,
আপনার কথাগুলো হয়তো ঠিক, কিন্তু সব সময় তো সহজ হয় না। কিছু ক্ষত এমন হয় যা সারতে সারতে জীবন শেষ হয়ে যায়। জেবা নরম গলায় বলল, আমার মনে হয় না কোনো ক্ষত চিরস্থায়ী হয়, সময়টা হয়তো লাগে, কিন্তু সঠিক পথে চলতে থাকলে সব কিছুই ঠিক হয়ে যায়। আপনি তো এত শক্তিশালী, এত সফল মানুষ, আপনার তো আরও ভালোভাবে সেটা বোঝার কথা।